ঝোপঝাপ পেরিয়ে খানিকটা খোলা জায়গায় আসতেই তেজ ও নির্ঝরের চোখে পড়ল ওদের থেকে খানিকটা দূরে একটা পুরনো কংক্রিটের বেঞ্চে পাশে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডসের উপর, যাদের পরনে রয়েছে কালো ইউনিফর্ম, মুখটা কালো কাপড়ে ঢাকা, শুধু চোখ জোড়া খোলা হয়তো, কিন্তু তাও কালো সানগ্লাসের আড়ালে ঢাকা রয়েছে। দেখে বোঝার উপায় নেই তারা নজর কোন দিকে স্থির করে রেখেছে। গার্ডস দুজনের হাতেই রয়েছে বড় বড় দুটো বন্দুক। তেজ হাত তুলে নির্ঝরকে থামিয়ে নিচু গলায় বলল, চুপ করে দাঁড়াও। গার্ডস দুজন কার আন্ডারে কাজ করে তা বোঝা দরকার, নড়িস না। নির্ঝর আশেপাশে নজর বুলিয়ে ফিস ফিস করে বলল, ভাই, এখানে তো আর কাউকে দেখছি না। আমরা এখানে দাঁড়ালে যদি ওরা আমাদের দেখে পরে সন্দেহের বসে গুলি করে আমাদের পেট কানা করে দেয়, তখন কানা পেটে আমরা খাবার জমিয়ে রাখবো কিভাবে? গেলা মাত্রই তো ওই ফুটো দিয়ে সব বেরিয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে নির্ঝরের মুখে এরূপ কথা শুনে তেজের ইচ্ছে করছে পাশে থাকা বিশালাকার কৃত্রিম পুকুরটাতে ওকে ইচ্ছেমতো চুবানি খাওয়াতে। নির্ঝর ইনোসেন্ট মুখশ্রী করে তাকিয়ে আছে গার্ডস দুজনের দিকে। তখনই গার্ডস দুজনের নজরে পড়ল তেজ ও নির্ঝরকে। একজন গার্ডস তার হাতে থাকা অস্ত্রটা সামান্য উঁচু করে তাদের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, হেই, আপনারা দুজন? হ্যাঁ, আপনারাই। এখানে দাঁড়ান একটু। নির্ঝর ডুব গিলে বলল, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। অনু তো এমনিতেই আমাকে মৃগী রোগী আর ভূতে ধরা বানিয়েছিল প্রথম দেখাতেই। এর মাঝে আবার পেট ফুটো হওয়ার অবস্থা দেখলে কি ভাববে? এ এ এ। তেজ ভিতর ভিতর যথাযথ সাহস সঞ্চার করে বলল, হ্যাঁ বলুন। গার্ডসটি পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে বলল, সকাল সকাল এখানে কি করছেন আপনারা? তেজ আর নির্ঝর একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো একবার, অতঃপর তেজ জোরপূর্বক হেসে বলল, এই যে জগিং করছিলাম, আর কিছুই না। জগিং শেষ, এখন বাসায় ফিরবো। গার্ডসটি ভুরু কুঁচকে বললেন, নাম কি আপনাদের? আমার নাম তেজ, আর ও নির্ঝর। গার্ডস গার্ডসটি অবাক স্বরে বলল, আপনারাই তেজ ও নির্ঝর? বসের ছোট দুই ভাই? তেজ বলল, কোন বস? আপনি কি সারফারাজ ভাইয়ের কথা বলছেন? জি জি, হ্যাঁ, আমরা ওনার ছোট ভাই। কেন, কিছু হয়েছে কি? না, কিছু হয়নি। আপনারা এখানে বসুন। বসবো কেন? আমরা তো বাসায় যাব বললাম। যাবেন তো অবশ্যই। বস স্বয়ং আপনাদের নিয়ে যাবে বাসায়। আমি বসকে ইনফর্ম করছি। এই বলে গার্ডটি অন্য গার্ডের কাছে গেল। নির্ঝর বলল, কাহিনী কি হইল বুঝলাম না তো তেজ ভাই। সারফারাজ ভাই এখানে আমাদের জন্য দুজন গার্ডস মোতায়েন করছেন কেন? তখনই তেজের স্মরণ হলো গতকাল রাতে নির্ঝরের নেশায় যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, তখন সে নিজেই সারফারাজকে কল করে বলেছিল এইখানেই এসে ওদের নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এরপর তো যা হওয়ার জঙ্গলের ভিতরেই হলো। সারা রাত ওদের সেখানেই কেটেছে। তেজ বলল, আজ আমাদের আর রক্ষে নেই রে নির্জয়রা। সারফারাজ ভাই আজ নিশ্চিত আমাদের গাছের সাথে উল্টে ঝুলিয়ে উদুম কেলান কেলাবে। নির্ঝর বয়ের মাত্রা বেড়ে গেল তেজের কথায়। নির্ঝর কাঁপান্বিত কণ্ঠে বলল, মানে তুমি কি সারফারাজ ভাইকে বলে দিয়েছো গতকালের ঘটনা? না, বলিনি। তবে লুকাবো কিভাবে? এক্ষুনি বাইয়া চলে আসবে। তখন তো জিজ্ঞেস করবেন সারা রাত আমরা কোথায় ছিলাম। তখন তো বলতেই হবে কিছু একটা। আর সেটা যুক্তিযুক্তও হতে হবে। জানিসই তো বাইয়া কতটা চতুর আর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। নির্ঝর দু হাতে ওর মাথার চুলগুলো খামচে ধরে ঠোঁট উল্টে বলল, তেজ ভাই ভাবো, কিছু একটা ভাবো। একটু আগে আল্লাহর রহমতে বাঘ সিংহ কবল থেকে বেঁচে ফিরেছি, কিন্তু এইবার বড় ভাইয়ের হাত থেকে তোমাকেই বাঁচাতে হবে, আমাকে সাথে নিজেকেও। তেজ ভাবছে কি করবে, কি বলবে সারফারাজের মুখোমুখি হওয়ার পর। তেজের চোখে মুখেও ভীতির ছাপ ফুটে উঠেছে। অন্যজন গার্ডসের কাছে যাওয়ার পরপরই সারফারাজকে কল করে তেজ ও নির্ঝরের এখানে থাকার বিষয়ে ইনফর্ম করেছে। কিয়ৎক্ষণ পর তেজ ও নির্ঝরের একেবারে গা ঘেঁষা অবস্থায় এসে সারফারাজের ব্ল্যাক বিএমডাব্লিউ গাড়িটা থামলো। আকস্মিকভাবে গাড়িটা সামনে পড়ায় তেজ ও নির্ঝর কিছুটা ঘাবড়ে গেলেও পর মুহূর্তেই গাড়িটা যে সারফারাজের তা চিনতে পেরেও স্বস্তি পেল না তেজ আর নির্ঝর। সারফারাজ দ্রুত গাড়ি থেকে নেমে তেজ ও নির্ঝরের সামনে এসে দাঁড়িয়ে ওদের দিকে এক পলক তাকালো। একেবারে অক্ষত অবস্থায় আদরের দুই ভাইকে সামনে পেয়ে সারফারাজের প্রাণটা যেন ফিরে এলো ওর মাঝে। সঙ্গে সঙ্গে সারফারাজ
তেজ ও নির্ঝরকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। সারফারাজের এমন কাজে নির্ঝর আর তেজের ভয় কেটে গেল অনেকটা। দুজনেই অবাক হয়েছে যথেষ্ট। কিয়ৎক্ষণ পর সারফারাজ নিজের বুকের থেকে ওদের ছাড়িয়ে হাসি মুখে বলল, তোরা অক্ষত আছিস? ঠিক আছিস? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তখনই সারফারাজের ফোনটা বেজে উঠলে সারফারাজ ওর পাজামার পকেট থেকে ফোনটা বের করতেই আইজিপির নাম্বার থেকে কল এসেছে দেখে বলল, তোরা দাঁড়া, আমি কথা শেষ করে আসতেছি। এই বলে সারফারাজ ওদের থেকে খানিকটা দূরে চলে গিয়ে কল রিসিভ করলো। আহাদও দাঁড়িয়ে আছে তেজ ও নির্জরের কাছাকাছি। তেজ আহাদের কাছে এসে দাঁড়িয়ে বলল, আহাদ ভাই। সারফারাজ ভাইয়ের কি কিছু হয়েছে? আহাদ ভ্রু কুঁচকে তেজের দিকে তাকিয়ে বলল, বসের কিছু হয়নি, কিন্তু হওয়ার কথা তো ছিল আপনাদের। কারণ আপনারা কিডন্যাপ হয়েছেন ভেবে বস গতকাল সারা রাত ঘুমায়নি। প্রয়োজনের অধিক চেকপোস্ট বসিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করেছেন পুলিশের দ্বারা। কতজন সন্দেহবাদীকে ধরে যে জেলে পুরেছেন চট করে তার হিসাব দেওয়া মুশকিল। বলা চলে পুরো ঢাকা শহর উলটপালট করে ফেলেছিলেন আপনাদের খুঁজে বের করার জন্য। আহাদের মুখে এরূপ কথা শোনা মাত্র তেজের চোখজোড়ার আকৃতি এতটাই বড় আকার ধারণ করল যেন তা কুঠোর থেকে বেরিয়ে আসবে এই মুহূর্তে। ওদের পিছনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্ঝর ওর বাঁ হাতের নখ কামড়াচ্ছিল। স্পষ্টভাবে তেজ ও আহাদের কথোপকথন নির্ঝর শুনতে পারছিল না। তেজ বলল, হোয়াট? এক রাতের ভিতর ভাইয়া আমাদের খুঁজতে গিয়ে এত কিছু করে ফেলেছে? আহাদ সংক্ষিপ্তভাবে জি বলল। সারফরাজ কথা শেষ করে পুনরায় ওদের কাছে এসে দাঁড়িয়ে বলল, গার্ডসরা বলল তোরা নাকি এখানে পায়চারি করতে এসেছিলি। বিষয়টা বুঝে আসলো না আমার। গতকাল রাতে আমায় কল করার পর কোথায় ছিলি সারা রাত তোরা? নির্ঝর তেজের পাশে এসে দাঁড়ালো। তেজ একটু গাড় এপাশ ওপাশ নাড়িয়ে বলল, তখন তো গার্ডসদের চিনতাম না, তাই মিথ্যে বলেছিলাম ভাইয়া। আমরা তো আসলে পায়চারি করতে আসিনি এখানে। সারফারাজ ওর ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে বলল, কোথায় ছিলি তোরা গতকাল সারা রাত? নির্ঝর আর তেজ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো আবারও। নির্ঝর ইশারায় বুঝালো, এবারের মতো যেন সে বাঁচিয়ে নেয়। তেজ জিহ্বার অগ্রাংশ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। ওর কণ্ঠনালী শুকিয়ে এসেছে প্রায়। মনে মনে বলল, আর যাই হোক, হাক্কু দিতে গিয়ে যে ইঁদুরের কামড় খেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম, এটা আমি মইরা গেলেও স্বীকার করব না। আই লাভ মাই ইজ্জত। সারফারাজ ওদের দুজনকেই নীরব থাকতে দেখে বলল, কি রে, কিছু জিজ্ঞেস করেছি তো আমি। তেজের গোর কাটলে সে জোরপূর্বক হেসে বলল, আসলে ভাই হয়েছে কি, গতকাল রাতে তোমাকে কল করার পর পশ্চিম সাইডের জঙ্গলের ভিতর থেকে আমরা একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। কিসের আওয়াজ? নির্ঝর মনে মনে আল্লাহ আল্লাহ জপ করছে। তেজ বলল, মনে হচ্ছিল কেউ আমাদের থেকে সাহায্য চাইছিল, বলেছিল, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। সারফারাজ ওর পাঞ্জাবির হাতাজোড়া ফোল্ড করতে শুরু করলো। নির্ঝর আর তেজের চোখ সেদিকে পড়ল। দুজনেই একসাথে শুকনো ডুব গিলল। সারফারাজ বলল, হুঁ, তারপর? তেজ বলল, তারপর? তারপর? সারফারাজ নির্ঝরের দিকে তাকিয়ে বলল, তারপর কি হয়েছিল সেটা তুই বল নির্ঝর। তেজ দ্রুত স্বরে বলল, আমি বলছি তো ভাইয়া। ওহো, পরে কি হয়েছিল সেটা আমি নির্ঝরের মুখ থেকে শুনবো। নির্ঝরের অবস্থা এমন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। নির্ঝর বলল, তারপর আমরা জঙ্গলের ভিতরে যাব বলে ঠিক করলাম। তেজ মাথা নেড়ে সম্মতি জানালো। সারফারাজ বলল, জঙ্গলের ভিতরে গিয়ে কি দেখলি তোরা? কে সাহায্য চাইছিল তোদের থেকে? নির্ঝর বলল, কেউ না, কেউ ছিল না জঙ্গলের ভিতরে। আমার তো মনে হয়েছিল কোনো জিন টিন হবে হয়তো। এসব জঙ্গলে তেনাদের এমন আওয়াজ দিয়ে মানুষদের বরকানোর স্বভাব কিনা। সারফারাজ আহাদকে উদ্দেশ্য করে বলল, আমার হাতিয়ারটা দাও তো। নির্ঝর আর তেজ একসাথে বলল, হাতিয়ার? হাতিয়ার কি করবে তুমি ভাই? আহাদ গাড়ির পিছন সাইডে আহাদ গাড়ির পিছন সাইড খুলে একটা বেতের তৈরি পাতলা লাঠি বের করে এনে সারফারাজকে দিল। তেজ আর নিজের হাঁ হয়ে লাঠিটার দিকে তাকিয়ে আছে। দুজনেই হয়তো ভাবছে এই লাঠি আজ নিশ্চিত ওদের শরীরের উপরেই ভাঙবে সারফারাজ। সারফারাজ বলল, গার্ডসদের বলো এই সাইডটাতে যেন আগামী 30 মিনিটে কেউ না আসে। আহাদ সেই অনুযায়ী কাজ করতে গেল। তেজ আর নির্ঝর একসাথে বলল, ভাই ভাই, এবারের মতো মাফ করে দাও আমাদের। আর কোনোদিন এমন হবে না, সত্যি বলছি। সারফারাজ ওর হাতে থাকা বেতের লাঠিটা দিয়ে তেজ ও নির্ঝরের পশ্চাৎদেশে মারতে শুরু করলো। যথেষ্ট জোরেই পড়ছে প্রতিটা মার। সারফারাজ তেজের হাত ধরে আছে আর
তেজ নির্ঝরের। একবার তেজের পশ্চাৎদেশে মার পড়েছে, তো আরেকবার নির্ঝরের। দুজনেই চিৎকার করছে। নির্ঝর বলল, তেজ ভাই আমার হাত ছাড়ো। আ ও মা গো। তেজ বলল, সারফারাজ ভাই আমার হাত ধরে আছে, আমি একা কেন মার খাবো? তোর হাত আমি ছাড়বো না ভাই, মার না থামানো পর্যন্ত। উরি মাম্মা। আ গেল রে গেল, আমার পুকি পশ্চাৎদেশ গেল। সারফারাজ মারতে মারতেই দাঁতে দাঁত চেপে বলল, হারামজাদার দল, সারা রাত ধরে পুরো ঢাকায় এক প্রকার চিরুনি তল্লাশি দিয়েছিলাম, সব পুলিশের গম কেড়ে নিয়েছিলাম, এত হয়রানি হয়েছিলাম, এখন তোদের এসব বানোয়াট কাহিনী শোনার জন্য? তেজ বলল, আর মেরো না ভাইয়া, কথা দিচ্ছি একদম কড়া সত্যি কথাটাই বলবো এখন তোমায়। আমরা বুঝিনি তোমায় আমাদের জন্য এতটা হয়রানি হতে হয়েছিল। নির্ঝর বলল, হ্যাঁ হ্যাঁ বড় ভাইয়া, এবারের মতো মাফ করে দাও তুমি আমাদের। সব সত্যি সত্যি বলে দিবে তেজ ভাই তোমায়। সারফরাজ থামলো। নির্ঝর আর তেজ দু হাঁটু বাজ করে দৌড় করে বসলো মাটির উপর। তবে পশ্চাৎদেশ পাততে পারল না। দু হাতে নিজ নিজ পশ্চাৎদেশ চেপে ধরে মুখ দিয়ে ব্যথায় আ আ শব্দ করতে লাগলো কেবল। সারফরাজ অন্য পাশ হয়ে লাঠিটা হাত থেকে ফেলে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করলো। কিয়ৎক্ষণ পর সারফরাজ তেজ ও নির্ঝরের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, বল সব সত্য। তেজ মাথা নত অবস্থাতেই বলল, গতকাল রাতে আমি নির্ঝরকে হুইস্কি মেশানো জুস খাইয়ে দিয়েছিলাম, যার ফলে ওকে একা সামলে নিয়ে বাইকে করে বাংলো বাড়ি পর্যন্ত যাওয়া পসিবল ছিল না আমার জন্য। তাই তোমায় কল করে বলেছিলাম এসে আমাদের নিয়ে যাওয়ার জন্য। সারফারাজ এবার ওর পা থেকে জুতো খুলে তেজ আর নির্ঝরের দিকে তাক করে বলল, ইচ্ছে করছে এই জুতো দিয়ে তোদের পেটাই। তেজ আর নির্ঝর পিছন দিকে কিছুটা হেরে গিয়েছে, হাত জোড়া মুখের সামনে এগিয়ে ধরে। পরক্ষণেই সারফারাজ জুতোটাও নিজের পায়ের কাছে ফেলে বলল, নির্ঝরকে হুইস্কি মেশানো জুস কেন খাইয়েছিলি তুই সেটার পরে শুনবো। এখন বল, আমাকে আসতে বলে তোরা দুটোতে এখান থেকে উধাও হলি কেন? আর গিয়েছিলি বা কোথায়, যেখানে তোদের ফোনে পাওয়া যাচ্ছিল না, ট্র্যাক করা যাচ্ছিল না? তেজ মিনমিন করে বলল, তোমার সাথে কথা শেষ হওয়ার পরপরই আমার খুব জোরে হাগু পেয়েছিল। সারফারাজ স্পষ্ট শুনতে না পেয়ে দমককে বলল, জোরে বল। তেজ এবার গলা খাকারি দিয়ে খানিকটা জোরেই বলল, আমার হাগু পেয়েছিল খুব জোরে। নির্ঝরের তো বেসামাল অবস্থা ছিল। ওকে এখানে রেখে যদি কাজ সারতে যেতাম, তারপর যদি ও কোথাও চলে যেত, তখন কোথায় না কোথায় খুঁজতাম। তাই ওকে সাথে নিয়ে জঙ্গলের পশ্চিম পার্শ্বে গিয়েছিলাম। নির্ঝরকেও একটা গাছের সাথে বসিয়ে দিয়ে আমি জোপের আড়ালে গিয়ে বসেছিলাম। আশেপাশে কোনো ওয়াশরুমও ছিল না, আর না ছিল পানির ব্যবস্থা। পুকুরের পানি তো ব্যবহার করা নিষেধ এসব কাজের জন্য। তাই তাই কাজ সারার পর সিদ্ধান্ত নিলাম পাতা দিয়েই পশ্চাৎদেশ পরিষ্কার করব, পুরোনো দিনের মানুষদের মতো। এরপর পরিষ্কার করা হতে না হতেই আমার ওইখানে একটা ইঁদুর কামড়ে দিয়েছিল। আমি আমি সাপ কামড়েছে ভেবে পেনিকে পড়ে সেখানে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এরপর আর কিছু মনে নাই। তেজের মুখে এরূপ কথা শুনে নির্ঝরের পেট ফাটছে হাসার জন্য, কিন্তু এই মুহূর্তে হাসার মতো বড় ভুলটা করে বসলে সারফারাজ আবারও যোদ্ধাটা উঠাবে, আর সেটা সোজা ওর গালেই পড়বে, যা নিয়ে কোনো সন্দেহ নেই নির্ঝরের। বহুত কষ্টে নির্ঝর ওর হাসি কন্ট্রোল করছে। সারফারাজ ভাবছে, এদের জন্য সে পুরো একটা রাত নষ্ট করলো, নিজের বউর কাছে গেল না। এদের মতো অপদার্থ দুটোকে কেউ কিডন্যাপ করে নিজেদের সময় নষ্ট করতে পারে, এটা বাবাই তো সব থেকে বড় বোকামি ছিল ওর জন্য। সারফারাজ আর কিছু বলল না, চুপচাপ গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। তেজের ইচ্ছে করছে এখানে মাটি খুঁড়ে নিজেকে তার নিচে চাপা দিতে। বড় ছোট দুই ভাইয়ের সামনেই ওর ইজ্জতের চাটনি হয়ে গেল শেষমেশ। নির্ঝর ঠোঁট চেপে বলল, সেন্সলেস হয়েছিল তো বুঝলাম বড় ভাই, কিন্তু তোমার নাকে কি গুয়ের গন্ধও যায়নি? গুতেও কি সেন্ট স্প্রে করা ছিল? নয়তো এই গন্ধে তো সেন্স ফেরার কথা ছিল তোমার। তেজ নির্ঝরের কে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলার মতো দৃষ্টিতে তাকালে নির্ঝর চট করে উঠে দাঁড়িয়ে এক হাতে মুখ আর অন্য হাতে পেট চেপে ধরে হাসতে শুরু করলো। নির্ঝরের এই হাসি তেজের শরীরের জ্বালা দৌড়াচ্ছে। তখনই সারফারাজ গাড়ির হর্ন বাজালো। আহাদ গাড়িতে এসে বসলো। তেজ আর নির্ঝর একসাথে গাড়ির পিছন সিটে বসে পড়লো ভদ্র ছেলের মতো। সারফারাজ গাড়ি স্টার্ট করলো।
তবে বসতে খুব কষ্ট হচ্ছে ওদের দুজনেরই। বারবার কোনাকানি হচ্ছে, স্থির হয়ে বসতে পারছে না কিছুতেই। তবুও মুখ ফুটে টু শব্দ করার সাহস পাচ্ছে না ওরা, কারণ সারফারাজ পুরো রেগে বোম হয়ে আছে।